উই আর লুকিং ফর শত্রুজ বিখ্যাত সেই ডায়লগটির কথা নিশ্চয়ই ভুলে যাননি। আবারও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে সরকারের অস্পষ্ট বক্তব্যে নির্বাচন নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া পিআর ছাড়া নির্বাচনে যাবে না বলছে ইসলামী আন্দোলনের নেতারা। এদিকে বিষয়টিকে ইসলামে হারাম বলছেন আরও একটি ইসলামিক দল। জামায়াত ইসলাম কি পারবে সকল ইসলামিক রাজনৈতিক দলগুলো কি একই ছাতার নিচে একই প্ল্যাটফর্মে নিয়ে নির্বাচন করতে? এবং বেশ কিছু বিষয় নিয়ে উত্তর দিতে আপনাদের সামনে হাজির রয়েছি ব্যক্তিগত টেলিভিশনে মাইদুর রহমান রুবেল। আজকে বেশ কিছু ঘটনা আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে। কিছুক্ষণ আগে সাংবাদিক বিভুরঞ্জন দাসের মৃতদেহ উদ্ধার করেছে মেঘনা নদী থেকে। গত দুদিন ধরে তিনি নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজকের পত্রিকায় তিনি কাজ করতেন, বাসা থেকে অফিসের যাওয়ার পথে তিনি নিখোঁজ হন বলে জানা গেছে এবং আজকে তার মৃতদেহ পাওয়া গেল মেঘনা নদীতে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের মধ্যে একটি অংশ খুবই আপসেট, কান্নাকাটি করছে, আরেকটি অংশ নিশ্চুপ। তবে জাহানারা পারভিন নামের এক সাংবাদিক বিষয়টিকে স্পষ্ট করেছেন। তিনি একটি পোস্টে বলেছেন যে তিনি বেশ মনোকষ্টে ছিলেন। তার আসলে অনেক অপ্রাপ্তি, অনেক অপূর্ণতা, অনেক কিছু ছিল তার ব্যক্তিগত জীবনে। তিনি বেশ কষ্টে ছিলেন, কিন্তু যাদের সাথে তিনি শেয়ার করেছেন সেই কষ্টের কথা, তারা কজন তার পাশে দাঁড়িয়েছিল জীবদ্দশায়, এখন মৃত্যুর পর আফসোস করছে, হায় হুতাশ করছে। সেখানে যে আজকে কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলে যেটি জানতে পারলাম, তিনি আসলে মানসিকভাবে খুবই কষ্টে ছিলেন। তার দৈন্যতা ছিল, তার অভাব অনটন ছিল, কর্মক্ষেত্রে তিনি বেশ চাপে ছিলেন, তার জুনিয়রদের অধীনে কাজ করতে হতো, নানান বিষয় নিয়ে তার আসলে অসন্তুষ্টি ছিল। বেশ আক্ষেপ নিয়েই চলে গেলেন সাংবাদিক বিভুরঞ্জন সরকার। তবে জীবিত থাকতে তার পাশে কিন্তু কেউ দাঁড়ায়নি। তিনি যেই আদর্শ বিশ্বাস করতেন তারাও দাঁড়ায়নি শুনলাম। এটি খুবই দুঃখের কথা। জীবিত থাকতে যখন জানা গেল তার এই সমস্যাগুলি, এই কষ্টগুলি, তখন কেউ পাশে না দাঁড়িয়ে এখন কুমিরের কান্না করছে, সেটি আসলে অপ্রত্যাশিত। এই ধরনের ঘটনা বাংলাদেশের সাংবাদিকতায় অনেক অনেক ঘটেছে। গত 10 বছর 15 বছর সেইগুলি ভুক্তভোগী অনেক সাংবাদিক। কেউ লজ্জায় বলেনি, কেউ কষ্টে বলেনি, কেউ পালিয়ে গেছে দেশ ছেড়ে, কেউ বিদেশে চলে গিয়ে অ্যাসাইলাম নিয়েছেন, কেউ বা এই কষ্টে নিয়েই ধুকে ধুকে হয়তো জীবনও দিয়েছেন। কিন্তু বেঁচে থাকতে মানুষের মূল্য আমরা দেই না, মরে গেলে তার পাশে হায় হুতাশ করি। এর থেকে বেরিয়ে আসা উচিত পরবর্তীতে বাংলাদেশে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন করে যে বক্তব্য দিয়েছেন, তাতে নির্বাচনের আকাশ আরও নাকি মেঘাচ্ছন্ন, ঘোলাচ্ছন্ন এমন খবর পাওয়া যাচ্ছে। যদিও তিনি বলেছেন আগামী পরের সরকারে তিনি থাকছেন না। পরের সরকার বলতে কি পরে নির্বাচনের পর যেই সরকার আসবে সেই সরকারে, নাকি এই সরকারের বা নির্বাচিত সরকারের মাঝখানেও কোনো সরকার আসবে, এমন নানান ইঙ্গিত গণমাধ্যমগুলিতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে এসেছে। স্পষ্ট করবে নিশ্চয়ই প্রধান উপদেষ্টা। সেই ক্ষেত্রে আকাশে যে কালো মেঘ জমে সেটি হয়তো পরিষ্কার হয়ে যাবে। এদিকে সকাল থেকে বেশ উত্তাপ তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা, তার যে এলাকা লক্ষ্মীপুর, সেইখানে বিএনপির একটি উপজেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। যদ্দূর খোঁজ জানা গেছে তিনি আগেও বিএনপির রাজনীতি করতেন। কেউ কেউ এই নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছেন যে মাহফুজ আলমের বর্তমান তিনি সরকারে আছেন, পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসলে যাতে তার কোনো সমস্যা না হয়, সেই কারণে দুই কুল রাখছেন তারা পিতা পুত্র মিলে। যাই হোক, পিতা পুত্রের সমষ্টির কথা আমরা নাই বলি, সেটি আসলে অন্য বিষয়। তবে আজকেও পিআর নিয়ে বেশ সমালোচনা হয়েছে। শাহবাগ আটকে ইসলামী আন্দোলন, চরমনায় পীর, তারা সমাবেশ করেছে। তারা বলেছেন যে পিআর ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না, পিআর ছাড়া ন্যায্যতা বা নিশ্চিত হবে না। তিনি বলছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। কিন্তু এই পিআর পদ্ধতি তারা কতটা বোঝে, সাধারণ মানুষ কতটা বোঝে, সেটি কিন্তু একটু মোটা দাগে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক দল ইদানিং মাঠ কাঁপাচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়েছিলেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে তারা আন্দোলনে যাবেন। সেই আন্দোলনের সূত্রপাত আজকে আমরা শাহবাগে দেখলাম। পুরো সড়ক আটকে তারা পিআর পদ্ধতির দাবিতে সমাবেশ করেছে। এখন এই পিআর পদ্ধতি ইসলামিক শরীয়তে বৈধ না অবৈধ, তা নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন। নেজামে ইসলাম নামে আরেকটি ইসলামিক পার্টি, তারা বলছে এটি ইসলামে হারাম।
আমরা এর আগেও দেখেছি কয়েকটি ইসলামিক দল বলেছেন যে এই পিয়ার পদ্ধতিতে আসলে ন্যায্যতা বা যোগ্যতার মাপকাঠি নয়। পিয়ার পদ্ধতিতে যেসব এলাকা যেসব দেশে নির্বাচন হয় সেসব দেশ পিয়ার পদ্ধতি থেকে বেরিয়ে আসছে। তবে উৎকৃষ্ট উদাহরণ হতে পারে ইসরায়েলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়। সেই দেশের অবস্থা কেমন, তারা কেমন, মানুষের সাথে তাদের আচরণ কেমন নিশ্চয়ই আপনারা জানেন। যাই হোক, পিয়ার পদ্ধতির বিষয়ে ফয়সালা পরে হবে। ঐক্যমত্য কমিশনে অনেকেই তাদের মতামত জমা দিয়েছেন, তবে বেশ কয়েকটি রাজনৈতিক দল এখন পর্যন্ত মতামত দেয়নি বলে আজকে তারা স্পষ্ট করেছেন। তবে কেউ কেউ বলছেন যারা ক্ষমতায় গেলে সংবিধান সংশোধন করবে। তবে জামাতও কিন্তু এই দাবিটি করছে, সংবিধান তারা এখনই সংশোধন করতে চান, যদিও বিএনপি এর বিরোধিতা করছে, বলছে যে সংবিধান সংশোধন হবে সংসদে, সেই সংসদ পর্যন্ত যেতে হবে। বিএনপির দাবি তারা নির্বাচনে ভোটে কেন ভয় পায়, তারা যদি জনপ্রিয় হয় তারা নির্বাচিত হবে, সরকার গঠন করবে, সেইখানে সরকারে গিয়ে তারা সেই কাজগুলো করবে। কিন্তু কেন তারা মানতে চায় না সেটি কিন্তু বড় প্রশ্ন। বিএনপি বলছে যারা ভোটে ভয় পায়, যারা জয় পাবে না নিশ্চিত জানে, তারাই মূলত নানান উসিলা নানান ইস্যু তৈরি করে নির্বাচনকে পেছানোর পায়তারা করছে। যদিও সরকারের পক্ষ থেকে বলেছে যে কোনো কিছুতে নির্বাচন পেছানো যাবে না। তবে সামনে ডাকসু নির্বাচন আসছে, এই নির্বাচন নিয়েও অনেকে সন্দেহ পোষণ করছে এই নির্বাচন হবে না, কেউ কেউ বলছে জাতীয় নির্বাচন হবে না। নির্বাচন হবে না সরকারকে বিশ্বাস যদি না করেন তাহলে আপনারা সরকারকে রেখেছেন কেন? সরকার যেহেতু বলছে নির্বাচন হবে, সেই বিশ্বাসটি মানুষ কেন রাখতে পারছে না সেটি কিন্তু এখন সামনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এদিকে যদি বলছিলাম যে উই আর লুকিং ফর শত্রুজ, নিশ্চয়ই মনে আছে লুৎফুজ্জামান বাবরের কথা, তিনি আসলে বিএনপির সেই আমলে শত্রু খোঁজার জন্য এই বিখ্যাত ডায়লগটি দিয়েছিলেন। সেটি কিন্তু অনেক দিন চলেছে। তিনি আজকে দেখেছি তার এলাকা, সেইখানে নেত্রকোনায় তিনি স্পিড বোট দিয়ে ঘুরেছেন, সেইখানে তিনি বলেছেন স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে তারা কোনো ধরনের ছাড় দেবে না। সেই কারণে তিনি আবারও আলোচনায় আসছেন এবং তার যেই ভিডিওটি আমরা দেখেছিলাম সেটি আসলে খুবই স্পিড নিয়ে একটি ভিডিও। এরই মধ্যে সিলেটে আবার ফাটাকেষ্ট হয়ে দাঁড়িয়েছেন ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে একটি পাথর যদি কেউ সরায় তার জীবন ঝালাপালা করে দেবে। নিশ্চয়ই গত এক বছর ধরে যারা সরিয়েছেন তার ব্যবস্থা আগের নেওয়াটা মনে হয় ভালো, নতুন করে যারা নেবেন সেটি তো অবশ্যই ঠেকানো উচিত। তবে সব কিছু মিলিয়ে দেশে যাতে একটি স্থিতিশীলতা আসে সেটি মূলত সবার প্রত্যাশা। তবে ইসলামিক দলগুলোকে নিয়ে যে জোট করার স্বপ্ন দেখছিল জামায়াত, সেই স্বপ্ন বোধহয় ভঙ্গ হতে চলেছে। আজকে একটি কাগজের আমরা শিরোনামে দেখলাম যে সব ইসলামিক দলগুলো নিয়ে যে জোট করতে চায় সবাই, বেশিরভাগ ইসলামিক দলেরই তাতে আপত্তি। আসলে জামায়াতের সাথে অন্য ইসলামিক দলগুলো জোট করতে চাইছে না, সেটি কিন্তু সামনের নির্বাচনের জন্য একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। নির্বাচনের আগে জোট কিংবা ভোট কিংবা নোট, এই তিনটি খেলা চলে, সেটি যারা সেই দাবার চাল ঠিক মতো দিতে পারে তাদের আসলে জয় সুনিশ্চিত, অন্যদের জন্য আসলে জয়টি খুব সহজভাবে ধরা দেয় না। তবে যেটি বলা হচ্ছে যে অনেক কাঠখড় বা অনেক চাল খেলা পরিবর্তনের পরেই হবে নির্বাচন। এদিকে আবার ঠাট্টা বিদ্রুপ শুরু করেছে আনোয়ার টিভি, যেখানে বলেছে যে ডক্টর ইউনূসের অধীনে নির্বাচনে যাবে না আওয়ামী লীগ এবং তারা দেশেও ফিরবে না। যাই হোক, আমরা সেই ঠাট্টা বিদ্রুপ ধরেও যদি শেষ করতে চাই, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফলো বাটন ক্লিক করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। শুভরাত্রি।